J.R.R. টলকিনের লেখা দ্য লর্ড অফ দ্য রিংসের ওপর একটা বিস্তৃত পর্যালোচনা নিয়ে আজ আমরা কথা বলবো। এটা তো শুধু একটা ফ্যান্টাসি বই নয়, একটা আস্ত মহাকাব্য বলা চলে। একদম। অক্সফোর্ডের অধ্যাপক টলকিন মধ্যপৃথিবী বা মিডল আর্থের এমন এক জগৎ তৈরি করেছেন যেখানে পুরনো মিথ, আধুনিক গল্প বলার ধরন, আবার গভীর দর্শনও মিশে গেছে। হ্যাঁ, আজকের আলোচনা এই পর্যালোচনার কিছু জরুরি বিষয় তুলে আনবে আশা করি। দেখা যাক। তো গল্পের শুরুটা কিন্তু বেশ সাধারণ, তাই না? ফ্রোডো ব্যাগিন্স নামের এক হবিট। হ্যাঁ, তার কাকা বিলবোর কাছ থেকে একটা আংটি পায় সে। প্রথমে তো বোঝাই যায় না ব্যাপারটা কি, কিন্তু পরে জানা যায় ওটাই সেই ভয়ঙ্কর ওয়ান রিং, যেটা ডার্ক লর্ড সাউরন বানিয়েছিল, মানে সবকিছুর উপর আধিপত্য বিস্তারের জন্য। আর ঠিক তখনই ফ্রোডোর কাঁধে এসে পড়ে এক বিশাল দায়িত্ব। আংটিটাকে মাউন্ট ডুমের আগুনে ফেলতে হবে, ধ্বংস করতে হবে। মধ্যপৃথিবীর ভাগ্যটাই যেন ঝুলে থাকে ওই আংটির ওপর আর ফ্রোডোর যাত্রার ওপর। আর এই কঠিন যাত্রায় সে কিন্তু একা নয়, তার সাথে যোগ দেয় অন্যরা। তৈরি হয় ফেলোশিপ অফ দ্য রিং। হ্যাঁ, বিভিন্ন জাতির সদস্যরা ছিল সেখানে। মানুষ ছিল, আরাগন, বরমের, এলফ ছিল, লেগোলাস, ডোয়ার্ফ গেমলি, জাদুকর গ্যান্ডলফ। আর ফ্রোডোর নিজের হবির বন্ধুরাও, স্যাম, মেরি, পিপিন। একটা দারুণ দল। কিন্তু যাত্রাপথটা সহজ হয় না একদমই। নানা বিপদ আসে, নিজেদের মধ্যেও মতের অমিল দেখা দেয়। ঠিক। আর দলটা একসময় ভেঙেই যায়। এখানেই গল্পটা আরও ছড়িয়ে পড়ে, তাই না? একদম। বিভিন্ন দিকে মোড় নেয় কাহিনী। যেমন ধরুন ফ্রোডো আর স্যাম। হ্যাঁ, ওরা মর্ডরের দিকে এগোতে থাকে, সাথে সেই রহস্যময় গলম, যে কিনা পথ দেখিয়ে নিয়ে যায়, বিশ্বাসঘাতক কিন্তু পথপ্রদর্শকও। অন্যদিকে আরাগন, লেগোলাস, গিমলি ওরা চেষ্টা করে মানুষদের একজোট করার, সাউরনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আর গ্যান্ডালফ, সে তো আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। পুরো মধ্যপৃথিবীকে নিয়ে সে ভাবে, মহাযুদ্ধের জন্য তৈরি হয়। বাহ, এই যে বিভিন্ন কাহিনী ধারা, এর মধ্যে দিয়ে পর্যালোচনাটা কিছু মূল থিমের ওপর জোর দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা মনে হয়েছে আপনার? আমার মনে হয় ক্ষমতার যে আকর্ষণ আর তার খারাপ দিকটা, মানে দুর্নীতি। ওই আংটিটার প্রভাব দেখুন না। হ্যাঁ, ঠিক। গলমের কি অবস্থা, বরোমিরের পতন হয়, এমনকি ফ্রোডো নিজেও তো এর টান অনুভব করে, লড়াই করে নিজের ভেতরে। ঠিক। এটা দেখায় ক্ষমতা কিভাবে ভালো কেউ গ্রাস করতে পারে। কিন্তু এর উল্টো দিকেই আছে বন্ধুত্ব আর বিশ্বস্ততা, ফ্রোডো আর স্যামের সম্পর্কটা। অসাধারণ। হ্যাঁ, চরম হতাশার মধ্যেও সেটা টিকে থাকে। এটাই হয়তো গল্পের আসল শক্তি। একদম। আর একটা বড় বিষয় হলো ভালো আর মন্দের লড়াই। কিন্তু এটা তো সরল সাদাকালো যুদ্ধ নয়। না না, চরিত্রদের অনেক কঠিন নৈতিক বিভায়া নিতে হয়। আর ভালো কিছু অর্জন করতে গেলে যে বিরাট আত্মত্যাগ দরকার, সেটাও দেখানো হয়েছে বারবার। ঠিক। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে পর্যালোচনায়, সাধারণ মানুষের বীরত্ব। হ্যাঁ, টলকিন কিন্তু হবিটদের, বিশেষ করে স্যামকে, প্রায় নায়কের আসনে বসিয়েছেন। তাদের ওই সাধারণ জ্ঞান, সহনশীলতা, নৈতিক দৃঢ়তা, সেটাই যেন তলোয়ার বা জাদুর চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে শেষ পর্যন্ত। এই সাধারণের বীরত্ব বিষয়টা সত্যিই দারুণ। আচ্ছা, আরেকটা বিষয় নিয়েও তো কথা হয়েছে, পরিবেশ বনাম শিল্পায়ন। হ্যাঁ হ্যাঁ, শায়ার বা লোথোলোরিয়ানের ওই সবুজ সুন্দর প্রকৃতির সাথে মর্ডরের ওই পোড়া যান্ত্রিক চেহারাটার বৈপরীত্য। এটা কি টলকিনের নিজের কোনো ভাবনা? মনে হয় তাই। পর্যালোচনা বলছে, একদিকে শায়ার বা লোথোলোরিয়ানের স্নিগ্ধতা, প্রকৃতির জয়গান, আর অন্যদিকে মর্ডর বা আইজেনগার্ডের ওই ধ্বংসাত্মক যান্ত্রিক রূপ। এই বৈপরীত্যটা আধুনিক শিল্পায়নের প্রতি টলকিনের একটা অস্বস্তির ইঙ্গিত দেয়, তাই না? সেরকমই মনে হয়। প্রকৃতিকে ধ্বংস করে যে শিল্পায়ন, সেটার প্রতি একটা প্রশ্ন তুলেছেন তিনি। আর চরিত্রগুলো, তারাই তো এই বিষয় গল্পের প্রাণকেন্দ্র। ফ্রোডো যে অনিচ্ছা সত্ত্বেও রিংয়ের বোঝাটা বয়ে বেড়ায়। স্যামওয়েজ গ্যামজি, সেই বিশ্বস্ত সঙ্গী। অনেকে তো বলেন স্যামি আসলে গল্পের আসল কেন্দ্রবিন্দু। হ্যাঁ, তা বলাই যায়। জ্ঞানী গ্যান্ডলফ, তারপর আরাগন, সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী, কিন্তু প্রথমে যেন একটু দ্বিধাগ্রস্ত নেতা। আর অবশ্যই গলম, সাহিত্যের অন্যতম জটিল আর ট্র্যাজিক চরিত্র নিঃসন্দেহে। ও হ্যাঁ, গলেম। আর লেগোলাস আর গিমলির বন্ধুত্ব। ঠিক, দুটো ভিন্ন জাতির, মানে বহু শতাব্দীর শত্রুতা ভুলে তারা বন্ধু হয়ে ওঠে। এটা একটা দারুণ দিক।
প্রত্যেকটা চরিত্রই যেন একটা যাত্রার মধ্যে দিয়ে যায়, বদলায়। একদম শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব রকম পরিবর্তন। আর টলকিনের লেখার ধরন সেটা তো নিজেই একটা অভিজ্ঞতা। হ্যাঁ, ওই ভাষাটা কেমন যেন পুরনো দিনের মতো গীতিময়, গভীর ইতিহাস জড়িয়ে আছে। প্রায়শই কবিতা, গান ব্যবহার করেছেন, কাল্পনিক ভাষাও তৈরি করেছেন জগৎটাকে আরও বাস্তব করে তোলার জন্য। নর্স, কেল্টিক, অ্যাংলো স্যাক্সন পুরাণ এগুলোর প্রভাব তো আছেই, সাথে খ্রিস্টীয় রূপকও অনেকে খুঁজে পান। হ্যাঁ, পরিশিষ্ট বা সিলমারিলিয়নের মতো বই পড়লে এই জগতের গভীরতা আরও বোঝা যায়। যদিও কেউ কেউ বলেন বর্ণনা একটু বেশি দীর্ঘ। মাঝে একটু ধীর। হতে পারে, তবে ওই গভীরতাই তো মধ্য পৃথিবীকে এত জীবন্ত করে তোলে। আর খ্রিস্টীয় রূপকের ব্যাপারটা যেমন গ্যান্ডালফের মৃত্যু ও পুনরুত্থান বা ফ্রোডোর আত্মত্যাগ। হ্যাঁ, এগুলোর মধ্যে অনেকে মিল খুঁজে পান, যদিও টলকিন নিজে বলেছেন তিনি সরাসরি রূপক হিসেবে লেখেননি। ঠিক, পর্যালোচনা বলছে কারো কারো কাছে হয়তো এটা একটু বেশি মনে হতে পারে। কিন্তু বইটার প্রভাব তো অসীম। জর্জ আর মার্টিন, উর্সুলাকে লেগুইন, কত লেখক যে অনুপ্রাণিত হয়েছেন। তা তো বটেই। আর পিটার জ্যাকসনের সিনেমাগুলো, সেগুলো তো বইটাকে একেবারে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছে। দারুণ সফল সিনেমা, তবে কিছু সমালোচনাও তো শোনা যায়, তাই না? যেমন নারী চরিত্রের সংখ্যা কম। হ্যাঁ, সেই আলোচনাটা আছে, যদিও ইয়োবিন চরিত্রটা বেশ শক্তিশালী একটা ব্যতিক্রম। তা ঠিক। সব মিলিয়ে যদি বলি, পর্যালোচনা অনুযায়ী দ্য লর্ড অফ দ্য রিংস শুধু একটা ফ্যান্টাসি গল্প নয়, এটা আসলে সাহস, নম্রতা, বন্ধুত্ব আর আশার কথা বলে। কঠিন সময়ের মধ্যেও যে আশা বেঁচে থাকে সেই কথা। টলকিন এমন একটা সৃষ্টি রেখে গেছেন যা সময়ের সীমা ছাড়িয়ে যায়, বিভিন্ন প্রজন্ম, বিভিন্ন সংস্কৃতির পাঠকের কাছে পৌঁছায়। একদম। এর মূল শিক্ষাগুলোর মধ্যে একটা হয়তো এটাই, আমাদের মতো সাধারণ মানুষের মধ্যেও অসাধারণ বীরত্ব লুকিয়ে থাকতে পারে, ছোট ছোট কাজও অনেক বড় বদল আনতে পারে। ঠিক বলেছেন। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, বলুন। এই যে মহাকাব্য, এর চরিত্র, ঘটনা সব কাল্পনিক, কিন্তু ক্ষমতা, বন্ধুত্ব, পরিবেশ নিয়ে চিন্তা বা সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্পগুলো, এগুলো কি আজকের পৃথিবীতেও সমান প্রাসঙ্গিক নয়? সত্যি তো, এটা নিয়ে ভাবার অবকাশ রইল।